জয় হিন্দ। আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জীবদেহের গঠন এই অধ্যায়টা পড়ব। আজকে এটা হচ্ছে পঞ্চম পর্ব। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব অলরেডি আমি দিয়ে দিয়েছি ইউটিউবে। যারা এখনো দেখোনি তারা একটু দেখে নাও। আজকে এই পর্বে আমরা শিখব, আগের দিন আমরা শিখেছিলাম কাকে বলে প্লাস্টিড। আমরা দেখেছিলাম যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে, উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মধ্যে কিছু কণা দেখা যায় বা কিছু অঙ্গাণু দেখা যায়, যে অঙ্গাণুগুলো কোষের বর্ণ নির্ণয়ে সহায়তা করে, তাদের আমরা প্লাস্টিড বলেছিলাম। তারপরে পড়েছিলাম যে প্লাস্টিড হচ্ছে তিন প্রকার, এটা ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। কাকে বলবো ক্লোরোপ্লাস্টিড? না, সবুজ বর্ণের যে প্লাস্টিড তাকে আমরা বলেছিলাম ক্লোরোপ্লাস্টিড। যেহেতু আমি আগের ক্লাসে বলেছি তাই আমি এখানে ডিটেলস লিখছি না, জাস্ট আমি বলে দিচ্ছি কাকে বলে ক্লোরোপ্লাস্টিড। সবুজ বর্ণের প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। কাজ হচ্ছে সবুজ বর্ণ নির্ধারণ করে বা সবুজ বর্ণের জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কি? সবুজ ছাড়া অন্যান্য বর্ণের জন্য, অন্যান্য বর্ণ নির্ণয় করার জন্য হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে যেখানে যে প্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড তাকে আমরা বলেছিলাম লিউকোপ্লাস্টিড, অর্থাৎ যার মধ্যে কোনো বর্ণ নেই। এটা কি কাজ করে? এটা খাদ্য সঞ্চয়ে সহায়তা করে। আজকে আমরা ওই যে প্রথমে বললাম না ক্লোরোপ্লাস্টিড, ওই ক্লোরোপ্লাস্টিডের একটু ছোট্ট গঠন দেখি, কারণ তোমাদের পরবর্তী ক্লাসে ক্লোরোপ্লাস্টিড নিয়ে একটু আলোচনা করতে হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কি বললাম আমি একটু আগে? যে সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। উদ্ভিদের যে সবুজ অংশ, সেই জায়গার বর্ণের জন্য দায়ী যে প্লাস্টিড তাকে আমরা বলেছিলাম ক্লোরোপ্লাস্টিড। তো ক্লোরোপ্লাস্টিডের গঠন কেমন দেখব? ক্লোরোপ্লাস্টিড তো আমি প্রথমেই বলেছিলাম দ্বি একক পর্দা যুক্ত, তার মানে দুটো পর্দা থাকবে। তাহলে ক্লোরোপ্লাস্টিডে দেখেছিলাম দুটো পর্দা থাকবে, একটা হচ্ছে বহিঃপর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা। এর নাম বললাম হচ্ছে বহিঃপর্দা আর এটার নাম বলছি অন্তঃপর্দা। এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যে যে দূরত্ব থাকে, এই মাঝখানটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। তার মানে প্লাস্টিডের মাঝখানে অবস্থান করে, মানে প্লাস্টিডের দুটি পর্দার মাঝখানে যে স্থানটা তাকে আমরা বলবো পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আর কি দেখতে পাবো? আর দেখতে পাবো এই প্লাস্টিডের যে ভেতরের অংশ, এটা একটুখানি কেটে নিয়েছি আমরা। এটা প্লাস্টিকটা, তো এটা আমরা কেটে ভেতরের অংশটাকে একটু দেখার চেষ্টা করছি। এটা জাস্ট কেটে একটু ভেতরের অংশ দেখার চেষ্টা করছি। কি দেখবো না, ভেতরে দেখতে পাবো এইরকম কতগুলো চাকতির মতো গঠন, এইরকম কতগুলো চাকতির মতো গঠন থাকে। এই গঠনগুলোকে বলা হয় গ্রানা। এইটাকে বলা হয় গ্রানা। কি বললাম? গ্রানা। আর এর মধ্যে যে ধাত্র থাকে, যে তরল পদার্থ থাকে, ধাত্র বা ম্যাট্রিক্স, যে তরল পদার্থ থাকে এর মধ্যে, সেই তরল পদার্থগুলোকে বলা হয় স্টোমা। তরল পদার্থকে বলা হয় বা ধাত্রটাকে বলা হয় স্টোমা। এখানে ক্লিয়ার? যে যে চাকতির মতো গঠনগুলো দেখা যায় তাকে বলা হয় গ্রানা, আর এগুলোকে বলা হয় স্টোমা। আর এই প্রত্যেকটি চাকতিকে বলা হয় থাইলাকয়েড। নাম বললাম থাইলাকয়েড। আর আমরা একটা জিনিস শিখেছিলাম যে আমাদের ক্লোরোপ্লাস্টিডের মধ্যে রাইবোজোম থাকে আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম থাকে, পড়েছিলাম কিন্তু আমরা এগুলো, যে এই যে অংশগুলো, এই যে ইয়েগুলো, এগুলো বলা হয় রাইবোজোম। এই গ্রানাগুলো পরস্পরের সঙ্গে এরকম যুক্ত থাকে, পরস্পরের সঙ্গে গ্রানাগুলো এরকম যুক্ত থাকে। এইগুলোকে বলা হয় স্টোমা ল্যামেলা। যুক্ত, এই যুক্ত থাকা এই এই বাহুগুলোকে বলা হয় স্টোমা ল্যামেলা। স্টোমা ল্যামেলা। কি বললাম? স্টোমা ল্যামেলা। তাহলে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড দ্বি একক পর্দাযুক্ত, বহিঃপর্দা, অন্তঃপর্দা। অন্তঃপর্দার মাঝখানে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এর মধ্যে অনেকগুলো চাকতির মতো, মানে ভেতরে চাকতির মতো যে গঠন দেখা যায় তাদের বলা হয় গ্রানা।
আর গ্রানাগুলো অনেকগুলো থাইলাকয়েড নিয়ে গঠিত, যে প্রত্যেকটি চাকতিকে বলা হয় এরকম একটা চাকতি, এগুলো প্রত্যেকটা চাকতিকে বলা হয় থাইলাকয়েড। আর এখানকার যে ধাত্র তাকে বলা হয় স্টোমা। আর গ্রানাগুলো পরস্পরের সঙ্গে বিশেষ অঙ্গ দ্বারা যুক্ত থাকে, যাতে বলা হয় স্টোমা ল্যামেলা। এটুকুই কাজ। কি ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে সবুজ বর্ণ নিয়ন্ত্রণ করে, মানে সবুজ বর্ণের জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। তারপর আমরা উঁচু ক্লাসে গিয়ে দেখবো এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে খাদ্য উৎপন্ন হয়, যে পদ্ধতি আমরা সালোক সংশ্লেষ বলে জানি, তাই না? আগের দিনকে আমি বলেছিলাম যে সবুজ ছাড়া অন্যান্য বর্ণের জন্য দায়ী যে প্লাস্টিড তাকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড। তো ক্রোমোপ্লাস্টিডের কাজ বলতে গিয়ে আমি বলেছিলাম ওখানে যে পরাগযোগে সাহায্য করে হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। তাছাড়াও একটা অন্য কাজ, ওটাও বটে। আর একটা হচ্ছে সবুজ ছাড়া অন্যান্য বর্ণ নির্ণয়ে সহায়তা করে হচ্ছে, অন্যান্য বর্ণের জন্য দায়ী হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্টিড। সবুজ ছাড়া অন্যান্য বর্ণের জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। আর লিউকোপ্লাস্টিড তো যার কোনো বর্ণ নেই এবং খাদ্য সঞ্চয়ে অংশগ্রহণ করে, তাকে আমরা বলবো লিউকোপ্লাস্টিড। যাই হোক, ক্লোরোপ্লাস্টিডের গঠন পরিষ্কার। এরপর আমরা আর একটা জিনিস দেখব না, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে জীব জগতের যে জীবরা আছে তারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বসবাস করে। আমাদের কেউ জলে বাস করে, কেউ স্থলে বাস করে, কেউ অন্তরিক্ষে বাস করে, মানে বায়ুতে বাস করে। তো বিভিন্ন জায়গায় বসবাস করার জন্য তাদের মধ্যে যে কিছু পরিবর্তন দেখা যায়, তাদের কোষের মধ্যে যে পরিবর্তন দেখা যায় সেইগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই জীব কোথায় কোথায়, মানে কোন কোন পরিবেশে বসবাস করে। পরিবেশ মানে কি বলেছিলাম, যেখানে থাকে তার চারপাশটাকে বলে পরিবেশ, তার উপাদানগুলোকে নিয়ে হচ্ছে পরিবেশ। এখানে আমরা দেখব কোন কোন পরিবেশে বসবাস করে জীব। 1 নাম্বার, সেটা হচ্ছে খুব শুকনো ও গরম, সেটা হচ্ছে মরু অঞ্চল। মরু মানে হচ্ছে মরুভূমি। আমরা বলতে পারবো মরুভূমি, রাজস্থানে থর মরুভূমি আছে, সাহারা মরুভূমি আছে। সেরকম হচ্ছে মরু অঞ্চলে যেগুলো, মরু অঞ্চলের পরিবেশটা খুব শুকনো কিন্তু গরম, শুকনো এবং গরম। 2 নাম্বার, সেটা হচ্ছে খুব শুকনো এবং ঠান্ডা, সেটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে স্যার মেরু অঞ্চলটা কি? আমরা পৃথিবী দেখেছি, পৃথিবীর এই 2 প্রান্তকে বলা হয় মেরু, এটাকে বলা হয় সুমেরু, এটাকে বলা হয় কুমেরু। তো সেই মেরু অঞ্চলের যে আবহাওয়াটা সেটা হচ্ছে খুব শুকনো এবং ঠান্ডা। এই মেরু অঞ্চলেও কিছু কিছু জীব বাস করে। তাহলে বাস করে এক শুকনো অঞ্চলে, শুকনো এবং গরম অঞ্চল যেটা হচ্ছে মরু অঞ্চল, আর শুকনো এবং ঠান্ডা সেটা হচ্ছে মেরু অঞ্চল। এছাড়া বাস করে কোথায়? জলজ পরিবেশে। জলজ পরিবেশ বলতে পুকুর, নদী, খাল, বিল ইত্যাদি, এগুলো হচ্ছে জলজ পরিবেশ। এছাড়া হচ্ছে লবণাক্ত পরিবেশ। লবণাক্ত পরিবেশ মানে কি? সমুদ্রের জল লবণাক্ত, সমুদ্রের মধ্যে বসবাসকারী বা খাড়ি বা মোহনাতে বসবাসকারী যে জীব সে তারা বাস করে লবণাক্ত পরিবেশের মধ্যে। আর কোথায় বাস করে? আর বাস করে বায়বীয় পরিবেশে। আর কোথায়? উচ্চ চাপযুক্ত অঞ্চলে, উচ্চ চাপযুক্ত পরিবেশ, সেটা কোথায়? সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে জলের তো প্রচুর চাপ থাকে, সেখানে চাপটা হচ্ছে উচ্চ চাপযুক্ত। বায়বীয় পরিবেশে মানে আমরা যেটা বাস করছি এগুলো অ্যারোবিক বলা হয়। বায়বীয় পরিবেশে এটা হচ্ছে সমুদ্রের নিচে। আর বাস করে জীব, আর বাস করে হচ্ছে অধিক উচ্চতাযুক্ত পরিবেশে, পাহাড় অঞ্চলে। অধিক উচ্চতা বলতে 1500 মিটারের চেয়ে অধিক উচ্চতা, মানে যেমন পাহাড় অঞ্চলে। তো এইরকম বিভিন্ন পরিবেশে জীবেরা বসবাস করে। তাহলে খুব শুকনো অঞ্চল বলতে, খুব শুকনো এবং গরম বলতে মরু অঞ্চল, খুব শুকনো ঠান্ডা বলতে মেরু অঞ্চল, জলজ পরিবেশ বলতে পুকুর, নদী, খাল, বিল এসব হচ্ছে জলজ পরিবেশ। লবণাক্ত পরিবেশ বলতে সমুদ্র, খাড়ি এইসব। বায়বীয় পরিবেশ
মানে টোটাল বায়ুমণ্ডলের মধ্যে অবস্থান করে, আর উচ্চচাপযুক্ত পরিবেশ মানে সমুদ্রের নিচে, আর অধিক উচ্চতাযুক্ত পরিবেশ। আমি কেন এটা বললাম, কেন আলোচনা করলাম, না আমরা জানি যে জীব জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গাতেই বসবাস করতে পারে। তো সেই পরিবেশগুলোকে আমরা মোটামুটি বর্ণনা করলাম। এরপরে কেন করলাম সেটাই বলি। এই পরিবেশে বসবাস করার জন্য কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় জীবদের। কিরকম না, আমি এই অঞ্চলে বসবাস করি, আমরা স্থলভূমিতে বসবাস করি, আমরা যদি মেরু অঞ্চলে গিয়ে পৌঁছে, আমরা প্রচন্ড ঠান্ডা লাগবে, মেরু অঞ্চল কি প্রচন্ড ঠান্ডা, তো সেই ঠান্ডাকে প্রতিহত করার জন্য আমরা কি করব, আমরা সোয়েটার বা গরম জামা কাপড় পরবো। এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে এই অঞ্চলে বসবাস করার জন্য কোষের মধ্যে কিছু পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো কেমন, এখন আমরা সেই জিনিসগুলো দেখব। প্রথম আমরা দেখি এই মেরু অঞ্চলে বসবাসকারী জীবেদের কোষের মধ্যে কি কি পরিবর্তন দেখা যায়। প্রথমে বললাম খুব শুকনো এবং গরম, যেটা হচ্ছে মরু অঞ্চল। তো মরু অঞ্চলে আমরা জানি যে মরু অঞ্চলে যে গাছগুলো জন্মায় সেগুলো হচ্ছে ক্যাকটাস জাতীয়, ক্যাকটাস। আমরা ক্যাকটাস নাম শুনেছি। ক্যাকটাস হচ্ছে এক ধরনের উদ্ভিদ, আমরা দেখেছি ফণিমনসা কাঁটাযুক্ত যে উদ্ভিদগুলো, সেগুলো হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। কিরকম, এরকম পাতার মতো এরকম অনেক কাঁটা থাকে, দেখেছি আমরা, এগুলো হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। অনেকে ঘর সাজানোর জন্য এখন ব্যবহার করে। তো এরকম ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখেছি। তো শুকনো অঞ্চলে বা মরু অঞ্চলে বসবাস করে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। সেই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কোষের মধ্যে কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো মরু অঞ্চলে বসবাস করার জন্য। কি পরিবর্তন দেখব? এক নম্বর, এরা কাণ্ডের কোষে, যেহেতু এরা মরু অঞ্চলে জন্মায়, তাহলে জলের অভাব আছে ওখানে। প্রথমে বলেছি শুকনো শুকনো, তাহলে জলের অভাব আছে। সেই জল সঞ্চয় করে রাখার জন্য এদের কোষের মধ্যে মিউসিলেজ নামক উপাদান দেখা যায়। কি বললাম? মিউসিলেজ। এদের জল সঞ্চয় করার জন্য মিউসিলেজ নামক উপাদানের আধিক্য দেখা যায়। মিউসিলেজ নামক উপাদানের আধিক্য দেখা যায়। আর কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। আস্তরণ মানে আবরণ। সেই আবরণটা কিরকম থাকে? মোম জাতীয় পদার্থের, যাতে জলটা বাষ্পীভূত না হয়, যাতে জলটা বাষ্পীভূত না হয়, এই জন্য মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। এই গেল আমার মরু অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ জীবেদের কোষের পরিবর্তন। এরপর আসি মরু অঞ্চল গেল। মেরু অঞ্চলে বসবাসকারী জীবের কিছু কোষের পরিবর্তন। তো মরু অঞ্চল ছিল গরম, আর মেরু অঞ্চল হচ্ছে ঠান্ডা কিন্তু শুকনো পরিবেশ। তো ঠান্ডা হওয়ার জন্য কি হয়? যেখানে ঠান্ডা, আমরা জানি ঠান্ডায় জল জমে বরফে পরিণত হয়, জল জমে বরফে পরিণত হয় ঠান্ডায়। তো মেরু অঞ্চলে বসবাসকারী যে জীবগুলো, এদের কোষের মধ্যে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। কি নাম? অ্যান্টিফ্রিজ প্রোটিন। একটু ভালো করে বুঝি। অ্যান্টিফ্রিজ, ফ্রিজ মানে কি? ফ্রিজ মানে হচ্ছে বরফ হওয়া, বা ফ্রিজ মানে বরফ হওয়া। অ্যান্টি মানে কি? বিপরীত, মানে বরফ হতে বাধা দেয়। মানে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, যেটা ওই জলকে, কোষের মধ্যে যে জল থাকে সেই জলকে বরফের দানা বা বরফের কেলাস হতে বাধা দেয়। তো অ্যান্টিফ্রিজ প্রোটিন কোথায় দেখা যায়? এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে যে অ্যান্টিফ্রিজ প্রোটিন কোথায় দেখা যায়। না, মেরু অঞ্চলে অবস্থিত প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখা যায়। আর একটা জিনিস দেখি, আমরা মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদ দেখেছি কিছু,
যেমন ধরো কচুরিপানা, কচুরিপানার পাতার যে বোটাটা দেখেছো, এরকম বোটাটা ফোলা এরকম থাকে না? এই যে বৃন্তটা ফাঁপা, এটা হচ্ছে বায়ু গহ্বরযুক্ত। এই বৃন্তের যে কোষগুলো, সেই কোষগুলো হচ্ছে বায়ু গহ্বরযুক্ত। কেন হয় না? বায়ু গহ্বর হলে এরা জলের মধ্যে ভেসে বেড়াতে পারবে, এই জন্য এরা হচ্ছে এই এই কোষগুলো হচ্ছে বায়ু গহ্বরযুক্ত। এরপর একটা জিনিস, আমরা ব্যাকটেরিয়া নাম শুনেছি। ব্যাকটেরিয়া, মোটামুটি এরকম একটা ব্যাকটেরিয়ার ছবি আমি আঁকলাম। তো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয় দেখো, ব্যাকটেরিয়ার দেহে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। কি না? মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া পড়েছি আমরা। কি মাইটোকন্ড্রিয়ার কাজ কি? কোষের শক্তি উৎপন্ন করা। তো মাইটোকন্ড্রিয়া যদি না থাকে তাহলে কোথা থেকে শক্তি পাবে? যদি শক্তি না থাকে তাহলে কি করে বাকি কাজগুলো কি করবে? যে কারণে এই মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি হয় দেখো, এই যে কোষ পর্দা থাকে, এই কোষ পর্দা সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে এরকম থলির মতো একটা গঠন তৈরি করে। এই গঠনটাকে, কোষ পর্দাটা এই জিনিসটা হয়, এই গঠনটাকে আমরা বলতে পারি মেসোজোম। কি বলবো আমরা? মেসোজোম। এই মেসোজোমের কাজ কি না? ব্যাকটেরিয়ার কোষে শক্তি উৎপন্ন করা। আরেকটা জিনিস আমরা দেখি, বায়বীয় পরিবেশে বসবাসকারী, যেমন ধরো পাখি, পাখিদের কি হয়? পাখিদের যে অস্থি কোষগুলো আছে, সেই অস্থি কোষগুলো ফাঁপা হয়। অস্থি কোষগুলো ফাঁপা হয় যাতে অনেকক্ষণ উঠতে পারে। তাছাড়া এদের যে পেশিগুলো থাকে, সেই পেশি কোষগুলো শক্ত হয়। আরেকটা কথা বলি, যারা অধিক উচ্চতায় বসবাস করে তাদের ক্ষেত্রে কি হয় না? জানি আমরা যত উচ্চতা বাড়ে তত বায়ুর ঘনত্বটাও কমে আস্তে আস্তে। তো যারা অধিক উচ্চতায় বাস করে সেই সমস্ত জায়গায় বাতাসের যে ঘনত্বটা সেটা কম থাকে, যে কারণে এই সমস্ত মানে অতি উচ্চতায় বসবাসকারী জীবেদের কোষের মধ্যে লোহিত কণিকার সংখ্যাটা বেশি হয়, কারণ লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে, লোহিত কণিকার সংখ্যাটা বেশি হয়। এছাড়া এদের যে পেশিকোষ আছে, পেশিকোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটাও বেশি। আচ্ছা, মোটামুটি শেষ করলাম আজকে। এরপরে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথম থেকে আজ পর্যন্ত মানে এই 4-5টা ভিডিওতে আমরা যা দেখেছি, তার থেকে যে প্রশ্নগুলো মানে আসতে পারে, আমি সব বলতে পারছি না, আমি কিছু কিছু আলোচনা করে দিচ্ছি। যেমন কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। যেমন রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, যে কারণে এর একটা অপর নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে মাইটোকন্ড্রিয়া পড়লাম, মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপন্ন করা, রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষ করা, এই কাজগুলো বলে। কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে। আত্মঘাতী থলি কাকে বলে? আত্মঘাতী থলি লাইসোজোম। এইগুলো আমরা এটা মনে রাখবো, রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন সংশ্লেষ করে, তাদেরকে বলা হয় প্রোটিন কারখানা। কারখানা থেকে তো মাল তৈরি হয়ে সাপ্লাই হয়, তাই না? তো রাইবোজোম এই প্রোটিন তৈরি করে, এই প্রোটিনই গোটা দেহে সরবরাহ হয়। তাহলে এইগুলোই করবে। সবাই ভালো থেকো। আর 1 থেকে 5 পর্যন্ত ভিডিওগুলো ভালো করে দেখলে এই চ্যাপ্টার অর্থাৎ জীবদেহের গঠন চ্যাপ্টারটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।